আসসালামু আলাইকুম। বিডিভিউজ ইনফোটেইনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি সাবরিনা কাজী। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের পররাষ্ট্র নীতির আলোকে দেশটি এখন সামরিক ও প্রযুক্তি খাতে বেশ কিছু ঝুঁকিপূর্ণ কৌশল নেয়ার পথে অগ্রসর হচ্ছে। রাশিয়ার কাছ থেকে S-400 এয়ার ডিফেন্স সিস্টেম কিনে সবাইকে তাক লাগিয়ে দেওয়ার পর এবার তারা নিজেদের যুদ্ধ বিমানের বহরকেও উন্নত করার উদ্যোগ নিয়েছে। বিশ্লেষকরা তুরস্কের সাম্প্রতিক সামরিক কৌশলকে পরাশক্তিগুলোর সাথে ভারসাম্য করার চেষ্টা হিসেবে দেখছেন। আঙ্কারার কাছে এ ভারসাম্যের অর্থ হল সকল পরাশক্তিকেই চাপের মুখে রেখে সর্বোচ্চ ফায়দা হাসিলের চেষ্টা করা। কিন্তু তাতে কতটা ঝুঁকির মুখে পড়তে পারে তা থাকছে আজকের প্রতিবেদনে। তুরস্কের সমরাস্ত্র খাতের কেনাকাটার বিষয়টি বিশ্ব রাজনীতিতে ফ্যাক্টর হয়ে ওঠে যখন আমেরিকার আপত্তিকে অগ্রাহ্য করে রাশিয়া এয়ার ডিফেন্স সিস্টেম কিনে নেয়। এরপর দেশটি অবরোধের মুখে পড়লেও পাল্টা কৌশল নিয়ে এখনও সমান গতিতে এগিয়ে যাচ্ছে। তুরস্কের সেনাবাহিনী বেশ শক্তিশালী এবং তাদের হাতে আছে উন্নত মানের সমরাস্ত্র। ন্যাটোভুক্ত দেশগুলোর মাঝে তুরস্কের সেনাবাহিনী দ্বিতীয় সর্ববৃহৎ। সংখ্যায় অনেক বেশি হলেও সেনাবাহিনীতে কাঠামোগত কিছু দুর্বলতা ছিল। তা কাটিয়ে ওঠার জন্যই তুরস্ক সামরিক বাহিনীর শিল্প খাতে উন্নয়নের কর্মসূচি গ্রহণ করে, দেশীয় প্রযুক্তি ব্যবহার করে অত্যাধুনিক অস্ত্র নির্মাণও শুরু করে। 2010 সাল পর্যন্ত তুরস্ক যুক্তরাষ্ট্র নির্মিত MIM-23 এবং HAWK-21 নামক দুটো ডিফেন্স সিস্টেম ব্যবহার করত। এই দুটো সিস্টেম ভালো হলেও এগুলো নির্মাণ শুরু হয়েছিল 60-এর দশক থেকে। আমেরিকা ও নরওয়ের কিছু কোম্পানির সহায়তা নিয়ে এই সিস্টেমগুলোকে এরই মাঝে বেশ কয়েকবার তুরস্ক সংস্কার করেছে। কিন্তু 2007 সাল থেকে পুরনো এই সিস্টেমগুলো অকার্যকারিতায় দৃশ্যমান হয়ে ওঠে। এর পরপরই তুরস্ক বিদেশি নির্মাতা প্রতিষ্ঠানগুলোর কাছে স্টেট অব দ্য আর্ট এবং মিসাইল সিস্টেম ক্রয়ের দরপত্র আহ্বান করে। তুরস্কের সেই আহ্বানে সাড়া দিয়ে যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট PAC-3, ইউরোপীয় STAR-30, রাশিয়ার S-300 VM এবং চীনের HQ-9 প্রতিযোগিতা করে। তুরস্ক তখন জানিয়েছিল এই সিস্টেম ক্রয় করার জন্য সর্বোচ্চ $1 বিলিয়ন ব্যয় করতে আগ্রহী। বিদেশি প্রতিষ্ঠানগুলোর জন্য এত কম দাম মোটেও যথেষ্ট ছিল না। দুই সালে কংগ্রেসে একটি নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হয় যুক্তরাষ্ট্র এয়ার ডিফেন্স সিস্টেম বিক্রি করে কমপক্ষে $7.8 বিলিয়ন চায়। তুরস্ক এত দামে কিনতে আগ্রহী ছিল না। ফলে 2013 সালের সেপ্টেম্বরে তুরস্ক চীনের তৈরি HAWK-9 সিস্টেমটি কেনার সিদ্ধান্ত জানিয়ে সবাইকে অবাক করে দেয়। এই সিস্টেমটি চীনে তৈরি হলেও রাশিয়ার S-300 লাইসেন্স দিয়েই তা নির্মাণ করা হয়। এই চুক্তির মূল্য তখন ছিল $3.4 বিলিয়ন। তুরস্কের এই সিদ্ধান্তে দেশটির দীর্ঘদিনের বিক্রেতা দেশগুলোর মধ্যে খুবই মারাত্মক প্রতিক্রিয়া সৃষ্টি করে। যুক্তরাষ্ট্র তখনও তুরস্ককে চীন থেকে এয়ার ডিফেন্স সিস্টেম না কিনতে চাপ দেয়। বলা হয়, ন্যাটোভুক্ত কোনো দেশের রাশিয়া ও চীন থেকে এয়ার ডিফেন্স সিস্টেম কেনার নৈতিক সুযোগ রাখে না। তাতে ন্যাটোর তথ্য কাঠামোগত নতুন এই সিস্টেমকে খাপ খাওয়ানো সহজ হবে না। ন্যাটোর ভয় পাওয়ার আরও কারণ আছে। চীনা মিসাইল সিস্টেম কার্যকর থাকলে অ্যান্টি মিসাইল রাডারগুলোর টার্গেট সঠিকভাবে শনাক্ত করতে পারে না। তুরস্ক এর আগে এরকম একটি সিস্টেম কেনার পর তা কুরেসিক সীমান্তে স্থাপন করেছিল। ইসরায়েলের নেভাটিম এয়ারফোর্স বেস তখন অনেকবার এই সিস্টেমকে ভেদ করে রাডার পরিচালনা করতে গিয়েও পারেনি। মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে যে রাডারগুলো আছে সেগুলো মোটামুটি ইসরায়েলের এই প্রযুক্তির মতোই। তুরস্ক নানা স্থানে চীন নির্মিত ডিফেন্স সিস্টেম চালু করলে এই অঞ্চলে মোতায়েন মার্কিন সামরিক স্থাপনাগুলো যে অকার্যকর হয়ে পড়তে পারে তাতে কোনো সন্দেহ নেই। আর এই খেলটি খেলছেন প্রেসিডেন্ট এরদোয়ান। তিনি প্রতিবারই যে কোনো সমরাস্ত্র বা সামরিক প্রযুক্তি কেনার সময় চীনের বিষয়টি সামনে নিয়ে আসেন। তিনি এমনটা করেন যুক্তরাষ্ট্রকে চাপে ফেলার জন্য, যাতে যুক্তরাষ্ট্র কিছুটা নমনীয় হয়ে তুরস্কের পক্ষে অস্ত্র ও প্রযুক্তি বিনিময় চুক্তি করতে সম্মত হয়। চীনের সাথে অনেক আলাপ আলোচনার পর 2014 সালে হঠাৎ জানা যায় চীনের সাথে তুরস্কের সম্ভাব্য চুক্তিটি ভেস্তে গেছে। এরপর তুরস্ক শুরু করে ইউরোপিয়ান কার্ড নিয়ে খেলা। অনেকেই যখন ভেবেছিল আঙ্কারা এবার চীনকে বাদ দিয়ে ইউরোপের দিকে ঝুঁকছে, ঠিক তখনই তুরস্ক রাশিয়া থেকে S-400 কেনার ঘোষণা দেয়। এ সময় ইউরোপীয় একটি কনসোর্টিয়ামের সাথে এয়ার ডিফেন্স সিস্টেম নিয়ে আলোচনা চলছিল।
তুরস্কের নিজস্ব এয়ার ডিফেন্স সিস্টেম হিসারকে আরও উন্নত করার জন্যই ইউরোপীয় সিস্টেমটির প্রয়োজন ছিল। ইউরোপের সাথে চুক্তিটি হয়তো হয়েই যেত, কিন্তু পরিস্থিতি বদলে যায় 2016 সালের জুলাই মাসের প্রেসিডেন্ট এরদোয়ানের বিরুদ্ধে অভ্যুত্থান ব্যর্থ হওয়ার পর। তুরস্কের সেনাবাহিনীর বিদ্রোহী অংশটিকে প্রশ্রয় দেয়ায় এরদোয়ান তখন থেকেই মার্কিন যুক্তরাষ্ট্রের ওপর রুষ্ট হন। এরপরই তুরস্ক রাশিয়ার দিকে ঝুঁকে যায়। ওয়াশিংটনের সাথে অবনতিশীল সম্পর্ককে রাশিয়া ইতিবাচকভাবেই মূল্যায়ন করে। রাশিয়ার সুযোগকে কাজে লাগিয়ে তুরস্কের কাছে অস্ত্র বিক্রি করে অর্থনৈতিক স্বার্থ হাসিলের চেষ্টা করে। অভ্যুত্থান প্রচেষ্টা ব্যর্থ হওয়ার বছরখানেকের মধ্যে রাশিয়ার সাথে তুরস্কের এয়ার ডিফেন্স সিস্টেম ক্রয় চুক্তি স্বাক্ষর হয়। তুর্কি সরকারের নীতি নির্ধারকরা খুব তড়িৎ এই সিদ্ধান্ত গ্রহণ করেন। শেষ পর্যন্ত চুক্তিটির মূল্য হয় $2.5 বিলিয়ন। তুরস্ক বেশ তড়িঘড়ি করে রাশিয়াকে এই সিস্টেমটি ডেলিভারি দেওয়ার জন্য তাগাদাও দেয়। সেই হিসেবে 2019 সালের জুলাই মাসে রাশিয়া থেকে প্রথম চালানটি তুরস্কে আসে। পরবর্তী বছরের অক্টোবর পর্যন্ত এই সরবরাহ প্রক্রিয়া চলমান থাকে। রাশিয়ার সাথে তুরস্কের এই ঘনিষ্ঠতার ফলে আঙ্কারার সাথে ওয়াশিংটনের সম্পর্কের অবনতি হয়। সম্পর্ক খারাপ হওয়া শুরু হয়েছিল 2016 সালের অভ্যুত্থানের পর থেকেই। এরপর এই অভ্যুত্থানে পৃষ্ঠপোষকতা দেওয়ার অভিযোগ রয়েছে তুর্কি থেকে স্বেচ্ছায় নির্বাসনে থাকা নাগরিক ফেতুল্লাহ গুলেনের বিরুদ্ধে। গুলেন এখন আমেরিকায় আছেন। তুরস্ক একাধিকবার গুলেনকে হস্তান্তর করার জন্য মার্কিন নীতি নির্ধারকদের কাছে সুপারিশ করলেও মার্কিনিরা তাতে সাড়া দেয়নি। তুরস্ক আমেরিকার এই আচরণকেও ভালোভাবে নেয়নি। সেই চাপা ক্ষোভ থেকে তুরস্ক রাশিয়ার সামরিক প্রযুক্তি ক্রয় করেছে, আর এর ফল হিসেবে কার্সা চুক্তির আওতায় তাদের অবরোধের মুখে পড়তে হয়েছে। পাশাপাশি F-35 যুদ্ধবিমান নির্মাণ প্রকল্প থেকেও তুরস্ককে বাদ দিয়েছে যুক্তরাষ্ট্র। এই প্রকল্পটি একক মার্কিন কোনো প্রকল্প নয়। এখানে যুক্তরাষ্ট্র ছাড়াও আরও 8টি দেশ ছিল। এগুলো হলো যুক্তরাজ্য, ইটালি, নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া, কানাডা, ডেনমার্ক, নরওয়ে এবং তুরস্ক। F-35 প্রকল্পের গবেষণা উন্নয়নমূলক কার্যক্রমে যুক্তরাজ্য ছাড়া কোনো দেশ এখনও কোনো অবদান রাখেনি। অন্য দেশগুলো আর্থিক স্বল্পতার অজুহাতে অল্প মাত্রায় বিনিয়োগ করেছে। প্রকল্পটি বেশ ব্যয়বহুল। ব্যয় কমানোর জন্য প্রতিটি বিমানেই সদস্য রাষ্ট্রগুলোর আংশিক অংশগ্রহণের সুযোগ রাখা হয়। প্রতিটি বিমানে অন্য দেশগুলো থেকে কাঁচামাল ও যন্ত্রাংশ নেওয়ারও কথা ছিল। যদিও যুক্তরাষ্ট্র একাই এ প্রকল্প বাস্তবায়নে যথেষ্ট ছিল, তারপরও অন্যদের অংশগ্রহণের পথকে উন্মুক্ত করার জন্যই এভাবে প্রকল্পটিকে সাজানো হয়েছে। তুরস্ক চেয়েছিল F-35 প্রকল্পে অংশগ্রহণের মধ্যে দিয়ে নিজেদের অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিকে আরও উন্নত করবে, কিন্তু সেই প্রক্রিয়াটি পরিকল্পনা মাফিক অগ্রসর না হওয়ায় তুরস্ক নিজেদের প্রযুক্তি দিয়ে যুদ্ধবিমান নির্মাণ শুরু করে। যুক্তরাষ্ট্র বিমানের ইঞ্জিন সরবরাহে গড়িমাসি করায় তুরস্ক এখন ইউরোপ থেকে ইঞ্জিন সার্ভিস নেয়ার কথা ভাবছে। তুরস্কের প্রতিষ্ঠানগুলো 900টি জেট বিমানের পার্টস নির্মাণ করবে। পাশাপাশি তুরস্ক নতুন করে এখন নানা দেশ থেকে সমরাস্ত্র সংগ্রহ করে ভারসাম্য তৈরির কথাও ভাবছে। আমেরিকার কাছে লকহিড মার্টিনের 40টি F-16V যুদ্ধবিমানের প্রস্তাব দিয়েছে তুরস্ক। এর সাথে F-16 বিমানের বহরের জন্য প্রয়োজনীয় 80টি আধুনিকায়নের যন্ত্রাংশ কেনার বিষয়ে যুক্তরাষ্ট্রকে প্রস্তাব দিয়েছে। এর আগে 2019 সালে ঝুকোভস্কিতে মাস্ক এয়ার শো নামে রাশিয়া যে আয়োজন করেছিল, সেখানেও এরদোয়ান প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছিলেন। পরবর্তীতে প্রেসিডেন্ট পুতিনের সাথে বৈঠকে এরদোয়ান রাশিয়া থেকে Su-35 ও Su-57 বিমান কেনার বিষয়েও আলাপ করেছেন। যদি সত্যি আমেরিকা তুরস্ককে শেষ পর্যন্ত F-35 দেওয়ার বিষয়ে রাজি না হয়, তাহলে বিকল্প হিসেবে তুরস্ক হয়তো রাশিয়ার যুদ্ধবিমান ক্রয়ের দিকেই অগ্রসর হবে। আজ এখানেই শেষ করছি। সমরাষ্ট্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।